ঘোষিত প্যানেল থেকে যদিও বা এবারে ডাকসুর বেশিরভাগ প্রতিনিধি নির্বাচিত হয়েছেন, তবে আমরা যেটা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম প্রথম মিটিংয়ে যে কে শিবির থেকে এসেছে, কে ছাত্রদল থেকে এসেছে, কে প্রতিরোধ পরিষদ থেকে এসেছে, কে স্বতন্ত্র থেকে এসেছে, ডাজন্ট ম্যাটার এনিমোর। আমরা সবাই শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছি এবং এখন থেকে আমাদের অস্তিত্ব এটাই যে আমরা ডাকসুর প্রতিনিধি। আমরা কেউ শিবিরের না, কেউ স্বতন্ত্রের না। তো আমরা যখন কাজ করছি তখন কে শিবিরের ছিল, তার সাথে আমি কাজ করব কিনা, সে আমাকে নেবে কিনা, এ ধরনের কোনো বিড়ম্বনায় আমরা পড়িনি। যখন আমরা কাজ করেছি একসাথেই করেছি এবং আশা করছি এরকমটাই থাকবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হ্যাঁ, ডাকসুর আগে আমিও তো অনেকবার শুনেছি যে শিবির রক কাটে, এই করে সেই করে। তো আমি জানি না এরকম কোনো প্রমাণ আপনাদের কাছে আছে কিনা। আমি দেখিনি যে আসলেই শিবির অমুকের রক কেটেছে, এরকম কোনো প্রমাণ আমার সামনে পড়েনি। তবে আমি অজ্ঞ মানুষ, অনেক কিছুই হয়তো আমার না দেখা রয়ে গেছে। আমি যতদূর কাজ করেছি শিবিরের সাথে, আপনারা যদি এখন শিবিরটাকেই প্রায়োরিটাইজ করতে চান যে শিবির থেকে উঠে এসেছে, সেক্ষেত্রে আমি বলবো যে না, কারোর সাথে কেউ কোনো রকম বিরূপ মন্তব্য করেনি, কারোর কোনো কথাবার্তায় আমার মনে হয়নি যে অ্যাগ্রেসিভ বা আক্রমণাত্মক, বা তারা তাদের ন্যারেটিভটা বা তাদের আইডিওলজিটা যে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এরকম আমার কাছে মনে হয়নি। তবে এই জিনিসটা আমার পছন্দ হচ্ছে না যে আমি যখনই কোথাও কথা বলতে যাই বা যখনই ডাকসুর কথাটা আসে, তখন একটা বিভাজনের রাজনীতি এখানে চলে আসে, নতুন একটা ন্যারেটিভ এখানে ঢোকানোর চেষ্টা হয় যে শিবির অধ্যুষিত প্যানেল, যেহেতু শিবির তাদের আইডিওলজি চাপানোর চেষ্টা করছে, আর আমার মতন কিছু স্বতন্ত্র বা যারা স্বতন্ত্র বাইরে অন্যান্য দলে আছেন, হেমাপু আছেন, তারা আমরা কোণঠাসা হয়ে আছি। ব্যাপারটা এরকম নয়। আচ্ছা, প্রথমত আমার বয়স খুবই কম, আমি চাইলেও জাতীয় নির্বাচন করতে পারবো না। আর আর এমনিতে যে আমি জাতীয় রাজনীতিতে যাব কিনা সেই প্রশ্ন যদি এসে থাকে, তাহলে আমি বলবো যে আমি এখনও আসলে সিদ্ধান্ত নিইনি। আমি রাজনীতি আমার ছোটোবেলা থেকে আমি রাজনীতির ব্যাপারে পড়েছি, আমি ইতিহাস জেনেছি, কিন্তু রাজনীতি করব কি না সেই সিদ্ধান্তে আমি এখনও আসতে পারিনি। তবে দেখা যাক, লেটস সি ওয়ে দ্য উইন্ড টেকস মি। আমি বারবারই যেটা বলে এসেছি, আমি তো সদস্য পদে আছি। আমার আসনটা খুবই ছোট এবং খুব নড়বড়ে একটা আসন। এখান থেকে আমি আসলে মুখে বড় বড় কথা আগে যেটা বলতে পারতাম, আমি লম্বা লম্বা ইশতেহার দিতে পারতাম, কিন্তু সেটা আমি করিনি। আমি এমন কিছু করতে চেয়েছি যেটা আমি শুধুমাত্র সেই ইশতেহারগুলোই দিয়েছি যেটা আমার পক্ষে করা সম্ভব এবং জরুরি। তো সেই আমার যে দুটো ইশতেহার আছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ডিপার্টমেন্ট এবং প্রত্যেকটা ইনস্টিটিউটে টিচার্স ইভ্যালুয়েশন সিস্টেম ইন্ট্রোডিউস করা, সেই ব্যাপারে আমি কাজ করছি। ইনশাল্লাহ অক্টোবরের মাঝে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্টে পৌঁছে দিতে পারবো। আর আরেকটা হলো যে সেনেটে যারা আছেন আমাদের প্রতিনিধি, তাদের কাছে হ্যারাসমেন্টের যে বিভিন্ন অভিযোগ হয়, এটার প্রোগ্রেস উন্মুক্ত করা হবে এবং অনলাইনে পরবর্তীতে এগুলো দেওয়া হবে, যাতে প্রত্যেকটা অভিযোগের একটা নাম্বার দেওয়া থাকবে, ওটা ইনপুট করে সবাই দেখতে পারে যেটা কোন স্টেজে আছে। এই ব্যাপারে কাজ চলছে। আমার নিজস্ব বলতে এই কাজগুলো এখন করছি, আর আরও যে কাজগুলো আমি করার কথা ভাবছি এখনও শুরু করিনি ওইভাবে, মোটামুটি ড্রাফটিংয়ের মাঝেই আছে। সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে নারীদের হলগুলো, এটা হলো মানে আমি সুফিয়া কামাল হলের, আমি চাইলেই রোকেয়া হলে ঢুকতে পারছি না কেন? এই কাজগুলো, এই ব্যাপারগুলো নিয়ে কাজ করছে। আর রাত 10টার মাঝে যে নারীদের হলে ঢুকে যেতে হয়, ঢাকা আসলে খুব জনবহুল জায়গা, তো অনেক জ্যাম থাকে, অনেক ট্রাফিক থাকে, অনেক সময় দেরি হয়ে যেতে পারে। তো 10টা থেকে এটা যদি আরেকটু পেছানো যায়, সেই ব্যাপারটা আমি একটু কাজ করব। আমি জুমা আপু নই, আমি এই ব্যাপারটা এখনও ওভাবে ভাবিনি। আর যদি ভেবেও থাকি, সেই ব্যাপারটা এখনই পাবলিকলি বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। দেখা যাক, আমি তো বললামই, লেটস সি ওয়ে দ্য উইন্ড টেকস মি।